তুমি এই বিয়েতে রাজি তো তে? খুব সাবলীল ভাষায় সুগা তেকে এই কথাটা বলে উঠল। তের কাছ থেকে কোনো জবাব এলো না, সে চুপ করে রইল। তের এর উপর নীরবতার কারণে বেশ হতাশ হলো সুগা। আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? তোমার কি আমায় পছন্দ হয়নি তে? তে এবার মুখ খুলল, নীরব স্বরে বলল, আপনাকে পছন্দ না করার মতো তো কোনো কারণ দেখছি না। সুগা খুশি হলো এতে, বলল, তাহলে কি তুমি বিয়েতে রাজি তে? তে দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবনে এমন কিছু সময় আছে যখন আমরা চেয়েও কিছু বলতে পারি না। আবার এমনটাও বলা যায় যে আমাদেরকে বলতে দেওয়া হয় না। মেয়ে মানুষ তো, এদের মতামতের কি খুব দরকার আছে বলুন? সুগা খুব চমকালো তের কথা শুনে, চিন্তিত হয়ে বলল, তুমি কি কারোর উপর অভিমান করে আছো তে? না, অভিমান কেন করব? মেয়েদের তো সেসব করাতেও কম অধিকার আছে সুগা। আপনার বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, কেননা সমস্যা তখনই হতো যদি আমার জীবনে এই মুহূর্তে কেউ থাকতো, কিন্তু এমনটা নেই, তাই বিয়েতে রাজি না হওয়ার কোনো কারণ দেখছি না। সুগা কি বলবে বুঝতে পারছে না। নীরবতা চলল দুজনের মাঝে। সুগাও চুপ রইল, আর তেও। শুধু মাঝখানে শোনা গেল দুজনের নিঃশ্বাসের শব্দ। ড্রয়িং রুমে সোফার উপর বসে আছে জাংকুক, মোবাইল দেখছে সে। আর তার সামনেই বাংলাদেশ যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে তার মা। আজ রাতের ফ্লাইটে তারা বাংলাদেশ যাবে। জাংকুক বেশ বিরক্ত এসবে, তাও মুখখানা এমন যেন সে খুশি আর এক্সাইটেড। জাংকুকের মা ব্যাগ গোছাতে গোছাতে ছেলেকে উদ্দেশ্য করে বললেন, তুই যেগুলো নিবি সেগুলো বিছানার উপর বের করে রাখ, আমি গুছিয়ে দিচ্ছি। উত্তরে মোবাইলের দিকে তাকিয়েই জবাব দিল জাংকুক, তোমায় কিছু করতে হবে না মম, আমি নিজেই গুছিয়ে নেব। তুই পারবি? এটা কেমন কথা মম, পারবো না কেন? এর আগে আমি ব্যাগ গুছাইনি নাকি? তা ঠিক আছে, একটু তাড়াতাড়ি গুছিয়ে নে, রাতেই কিন্তু ফ্লাইট। জাংকুক ঘড়ি দেখল, ঘড়িতে এখন দুপুর 2টো বাজে। তাদের ফ্লাইট সেই রাতে, এখনো অনেক সময়। জাংকুক ঘড়ির টাইমটা দেখেই বলল, মম, এখন কেবল দুপুর 2টো বাজে, এখনো অনেক সময় আছে ব্যাগ গোছানোর। তুই কিন্তু প্রতিবার এমনই করিস, তারপর আমাদের বের হতে লেট হয়, তাই জলদি যা, রুমে গিয়ে নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নে। জাংকুক এবার বেশ বিরক্ত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, বলল, তুমিও না মম, বলেই আর না দাঁড়িয়ে ছুটে গেল নিজের রুমের উদ্দেশ্যে। আর জাংকুকের মা জাংকুকের যাওয়ার পানে তাকিয়ে হাসলেন। এহেম সময় সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলেন জাংকুকের বাবা, মুখে তার মিষ্টি হাসি। ফাইনালি অনেকগুলো বছর পর তারা যাচ্ছে তাদের দেশে, বাংলাদেশে, সেই কাদামাটির ঘ্রাণ নিতে। গ্রাম বাংলার কথা মনে উঠলেই ভিতরেই যেন কেন অন্যরকম এক ধরনের প্রশান্তি ফিল করেন জাংকুকের বাবা। অনেক বছর কেটে গেল, সেই দেশীয় মাটির ঘ্রাণ আর নাকে আসে না। মা বাবার কবরও দেখা হয় না। জাংকুকদের ভিটে বাড়িতে কেউ থাকে না। প্রায় বছর 4 আগে বাড়িটা বিক্রি করে দেন জাংকুকের বাবা। বিক্রি করতে চাননি, কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল যে বাধ্য হয়ে বিক্রি করতে হয়। এর আগেও তের বড় চাচার 2 মেয়ের বিয়েতে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু কিছু সমস্যার কারণে তারা যেতে পারেননি। তবে এবার 3য় বিয়েতে তারা যাচ্ছেন, এতে বেশ খুশি লাগছে কিম নামজনের। কতটুকু আগের মতো আছে কে জানে, নিশ্চয়ই অনেক কিছু বদলে গেছে। ঘড়ির কাঁটায় তখন 10টা বাজে। ডাইনিং টেবিলে বসে তেদের পুরো পরিবার ডিনার সারছিল। তাদের জয়েন্ট ফ্যামিলি। তের বাপ চাচারা মিলে 3 ভাই আর 2 বোন। 2 বোনকে বিয়ে দিয়েছেন। তের বাবা আর তার চাচারা, অর্থাৎ তারা 3 ভাই একসাথে থাকেন। এর বাপ চাচারা বিভিন্ন কাজে লিপ্ত আছেন। ধান ক্ষেত, ফলমূল চাষ, হাঁস মুরগির খামার, মাছ চাষ সহ নানা পদের কাজ করেন তারা। সংক্ষিপ্তে বলতে গেলে তের বাপ চাচারা কৃষিকাজের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকেন। এর বড় চাচা কাই, ওনার 2 মেয়ে ছিল, লিসা আর হানি, দুজনকেই বিয়ে দিয়ে দিয়েছেন। এরপর তের বাবা, ওনারও 2 মেয়ে, তে আর রোজে। তে অনার্স 2nd ইয়ারে পড়ে আর রোজে 7-এ পড়ে। শেষের জন সোবিন, ওনার 2 ছেলে, কোনো মেয়ে নেই। ছেলে হিসেবে এই 2 ছেলেই ধরতে গেলে পুরো পরিবারের চোখের মণি। বড় ছেলের নাম ইউনু আর ছোট জন তেহিউন। ইউনু ইন্টারে পড়ছে আর ছোট জন রোজের সাথে 7-এ পড়ে। এছাড়াও তের দাদা দাদিও আছে। সব মিলিয়ে পুরো হুল্লোড় করা ফ্যামিলি, সবাই মিলেমিশে থাকে একসাথে। হঠাৎই খাওয়ার মাঝে তের বাবা বললেন,
কাল নামজনরা আসবে বাবা, সকালে আমি আর সুবিন স্টেশনে গিয়ে নিয়ে আসবো। বড় ভাইয়া ততক্ষণ এদিকের কাজগুলো দেখবে। উত্তরে তের দাদাও বলল, তাই করিস, ভালো করেছিস, বিয়ের 2 সপ্তাহ আগেই আসতে বলেছিস। একবার আসুক শুধু, কান একদম ছিঁড়ে দিব দেখিস। দাদার কথা শুনে সবাই হাসলো, তেও খানিকটা হাসলো। তে তার বড় চাচাকে কিছু ভাত দিয়ে বলল, আর একটু দিব তোমায়? না না, আর লাগবে না। তে শুনলো, সরে গেল ওখান থেকে। তাই তের বাবার উদ্দেশ্য করে বলল, লিসা, হানি, ওদেরকে আসতে বলেছিস তো? ভাইয়া বলেছি, বললো তো কাল পরশুর মধ্যে আসবে। আচ্ছা চাচু, বিয়ে তো সেই 2 সপ্তাহ পর, সবাইকে এত দ্রুত দ্রুত ডাকছো কেন? ইউনোর কথা শুনে তের বাবা মুচকি হেসে বললেন, বিয়ে তো ধরতে গেলে একদিন হবে, কিন্তু আনন্দটা দীর্ঘদিনের চাই। যতই হোক, এই তের বিয়ের পর আর খুব শীঘ্রই কারো বিয়ে পড়বে না। আর তাছাড়া সবাই মিলে একসাথে কাজ করার মজাটাই আলাদা। পুরো বাড়িটা দেখবি আনন্দে ভরে যাবে। জেহপের কথা শুনে সবাই খুশি হলেন। তারপর হাসি মুখে সবাই ডিনার সারলেন। কাল সকালে গিয়ে প্রায় দুপুরের দিকে জাংকুকরা আসবে। বহু বছর পর আবার তারা 4 ভাই যেন এক হবে। জাংকুকের বাবা সম্পর্কে এই পরিবারের কেউ না হলেও তের দাদু বাপচাচারা তাকে এই পরিবারের একজন মানুষই মনে করেন। দূরত্বতা বহু বছরের হলেও সম্পর্কের গভীরতা একটুও কমেনি তাদের। নিকুশ কালো অন্ধকারে ঘেরা চারপাশ, আকাশটায় কালো মেঘেরা ভাসছে। 4 নম্বর সারির উইন্ডো সিটে বসে আছে জাংকুক, তার আগের সারিতে বসে আছে তার বাবা মা। জাংকুক চোখ বুঝিয়ে নিল, আপাতত তেমন কিছু ভাবলো না। যাওয়ার ইচ্ছে না থাকলেও যাচ্ছে তো। জাংকুক এই প্রথমবার তার অপছন্দের একটা কাজ করে বসল। যদিও বিয়ে তার অপছন্দ, তবুও বাংলাদেশ খারাপ না। তার তেমন কিছু মনে নেই বাংলাদেশ সম্পর্কে। যাক, এবার না হয়ে একবার ঘুরেই আসুক বাংলাদেশ থেকে, দেখেই আসুক গ্রামের প্রকৃতি, ভেজা মাটির গন্ধ, পাখিদের কলরব, মাঝিদের নৌকার ঝলকানি, আরো কত কি। এরকম নানা কিছু ভাবতে ভাবতেই ঘুমের দেশে পাড়ি জমালো জাংকুক। পরে ঘুম ভাঙলো তার বাবার ডাকে। সে অলরেডি বাংলাদেশের বুকে পা রেখে ফেলেছে। দের বাড়িতে ছোটখাটো হুড়োহুড়ি পড়েছে। জাংকুকরা এসে পড়েছে সিলেট স্টেশনে, আর 1-1.5 ঘন্টার মাঝে এসে পড়বে তারা। ছোট্ট কিছু কথা, গল্পে ব্যবহৃত গ্রামের নামটি বরিশালের থাকলেও সিলেট রূপে দেখানো হলো। গল্পে ফেরা যাক। এর মা রোজেকে ডাকলেন। জাংকুক আর ওর বাবা মায়ের জন্য উপরের 2টো রুম রাখা হয়েছিল, যা গুছিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল রোজেকে। তের মা চেঁচিয়ে ডাকলেন রোজেকে, বললেন, রোজে, উপরের রুম 2টো পরিষ্কার করা হয়েছে তো? ওনারা কিন্তু এলো বলে। রোজে আচমকাই চমকে উঠল, কারণ জাংকুকের বাবা মায়ের রুমটা সে গুছিয়ে রাখলেও জাংকুকের রুমটা গুছাতে ভুলে গেছে। কিন্তু এই কথাটা এখন মাকে বললে মা তো পিঠে খুন্তি ভাঙবে। রোজে কাঁপা কাঁপা স্বরে বলল, হ্যাঁ মা, হয়ে গেছে, তুমি চিন্তা করো না। ঠিক আছে, যদি কোনো গরমিল করিস তাহলে কিন্তু তোর পিঠের চামড়া আর আস্ত রাখবো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলেই সে দৌড়ে ছুটলো তের রুমে। তে তখন বই পড়ছিল। রোজে দৌড়ে এসে তের হাত থেকে বইটা নিয়ে বলল, আপু তাড়াতাড়ি চল। রোজের হঠাৎ হতভম্ব হওয়া কণ্ঠ শুনে তে অবাক হয়ে বলল, কোথায় যাব? রোজি সময় নিল না, দ্রুত তের হাত ধরে দৌড়াতে দৌড়াতে বলল, জাংকুক ভাইয়ার রুমটা পরিষ্কার করতে হবে আপু, আমি ভুলে গেছিলাম। ওদিকে ওনারা প্রায় এসে পড়েছে, চল না দুজন একসাথে রুমটা পরিষ্কার করে নেই। মা জানলে আমায় আর আস্ত রাখবে না। তোরা তো ভোলামেন কেন বলবি আমায়? প্লিজ আবু, এখন চিল্লাস না, রুমটা পরিষ্কার করি, তারপর সব শুন। তে কিছু বলল না, ছুটলো রোজের পিছন পিছন। তারপর দ্রুত জাংকুকের রুমটাই ঢুকে পরিষ্কার করতে লাগলো দুজন। পুরো রুমটায় ধুলো জমে আছে। তে কোমরে ওনা বেঁধে দ্রুত রুম ঝাড়ু দিতে লাগলো। রুমে জানালা খুলে দিল মুহূর্তে। রুমের জানালা খুলতেই এক ঝাঁক কবুতর ছুটে গেল দূরে। রুমটার অবস্থা বেশ খারাপ। তে খানিকটা রাগান্বিত হয়ে বলল, তুই এমন কেন রোজে? সব সময় গন্ডগোল করিস, আরো আগে মনে করতে পারলি না? সরি আপু। তে আর কিছু বলল না। তেদের বাড়ির সামনে এসে থামলো একটা গাড়ি। সেই গাড়ি থেকে নামলো জাংকুক, জাংকুকের মা বাবা, তের বাবা আর ছোট চাচা। জাংকুক পুরো জায়গাটায় চোখ বোলালো, মিচমিচে ধুলো উঠছে। অতঃপর আস্তে আস্তে জাংকুক পা রাখলো তেদের বাড়ির ভিতর। জাংকুকদের দেখেই সবাই দ্রুত চলে গেল তাদের সামনে, কুশল বিনিময় করলো। ওদেরকে সামনের মোড়ায় বসিয়ে শরবত দেওয়া হলো। জাংকুক নিল, না চাইতেও হাত মুখ না ধুয়ে শরবত খেল সে। তের মা বললেন, তুমি কত বড় হয়ে গেছো জাংকুক, সেই তুমি যখন পুচকে ছিলে তখন দেখেছিলাম।
উত্তরে শুধু হালকা হেসে বলল জাংকুক, আমি একটু ফ্রেশ হতে চাই, আমার রুমটা যদি। আর বলা লাগলো না। দ্রুত তের ছোট চাচি বলল, একটু দাঁড়াও। এই বলে তিনি ডাকলেন তেহিয়নকে। তেহিয়ন দৌড়ে এসে বলল, জি মা, ডাকছিলে? তোমার জাংকুক ভাইয়াকে উপরের একদম কর্নারের রুমটাই নিয়ে যাও। আচ্ছা মা। জাংকুক উঠে দাঁড়ালো। বাবা মাকে তেমন পাত্তা না দিয়ে সে এগিয়ে গেল তেহিয়নের সাথে সাথে। অন্যদিকে রোজে উপর থেকে দেখলো জাংকুক ভাইয়া এদিকেই আসছে। রোজে দ্রুত ভিতরে ঢুকে বলল, আপু চল চলতি, জাংকুক ভাইয়া রুমে আসছে। হয়ে গেছে, চল। দ্রুত আসো, বলেই ছুটে গেল রোজে। জাংকুকের রুম পরিষ্কার করা কমপ্লিট করে তে বেরিয়ে আসতে যাবে, হঠাৎই উপরের টিনের ছাউনিটায় কিছু ময়লা দেখলো। তে না চাইতেও খাটের উপর একটা টুল রেখে সেটা সরাতে লাগলো। সময় বেশি লাগবে না ভেবেই দ্রুত দ্রুত হাত চালালো তে। তেহিউন কত দূর এসে হাতের ইশারায় জাংকুককে তার রুমটা দেখিয়ে বলল, ওই কর্নারের রুমটাই তোমার জাংকুক ভাইয়া। ঠিক আছে, তুমি যাও। বলতেই তেহিউন চলে গেল। জাংকুকও আর বেশি না ভেবে একা একা হেঁটে এগিয়ে যেতে লাগলো তার রুমটার দিকে।